আমাদের সকলের কাছে প্রিয় পরিচিত একটি মুখ, কোরআনের পাখি হিসেবে খ্যাত ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। শুধু বাংলাদেশেই নয়, উনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে কোরআনের তাফসির পেশ করেছেন। এই সাঈদী সাহেবের কণ্ঠে স্বাধীনতার পক্ষের কথা আসতো, ইন্ডিয়ার বিপক্ষে কথা আসতো। এই কারণেই তাকে টার্গেট করা হয়েছিল এবং তাকেও দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। যে ব্যক্তিটা পিজি হাসপাতাল যখন ভর্তি হয় তখন তার মুখ দিয়ে কত সুন্দর একটা হাসি আমরা দেখতে পেলাম। ঠিক ভর্তি হওয়ার একদিনের মাথায় তিনি চলে গেলেন। নার্স এবং চিকিৎসকদের মাধ্যমে জানতে পেরেছি যে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। যে ইসলামের যে শক্তিটা ইন্ডিয়ার স্বপ্ন সাতকে ধূলিসাৎ করার জন্য শাপলা চত্বরে অংশগ্রহণ করছেন, তাদেরকে শেষ করে দিতে হবে। আচ্ছা বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী কত জঘন্য হলে কিভাবে মিথ্যাচার করতে পারে? বললো শাপলা চত্বরে কোনো মৃত্যুর ঘটনাই ঘটে নাই। তাহলে কালকে যে শহীদ পরিবারের সদস্যদের চেক প্রদান করলেন সরকার, এটা কিসের ভিত্তিতে করলেন? অধিকারের পক্ষ থেকে বলা হয়েছিল 63 জন মারা গেছে, যে কারণে অধিকারের কর্মকর্তাদেরকে জেলে ভর্তি করে রাখা হলো। বর্তমানে যে একজন উপদেষ্টা আছেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সাহেবও 2 বছরের সাজা নিয়ে উনি জেলে ছিলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে গতকালকের অনুষ্ঠান এটা প্রমাণ করে যে শাপলা চত্বরে কি নির্মম ভয়াবহতা সেদিন করা হয়েছিল। আমি নিজে সেরা সাক্ষী। আমি সারা রাত হেফাজতের ভাইদের সাথে ছিলাম। রাত 3:30টার দিকে যখন আইন শৃঙ্খলা বাহিনী আক্রমণ চালায়, এক পর্যায়ে স্টেজের পাশে সাউন্ড গ্রেনেডে আমি আক্রান্ত হয়ে সেখানে আমি রক্তাক্তভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এইভাবে এমন কোনো সেক্টর ছিল না যারাই ইন্ডিয়ার প্রতিপক্ষ শক্তি মনে করছে। দেশের স্বাধীনচেতা মানুষকে নিয়ে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকেই তারা দমন করার চেষ্টা করেছে। তারা ইসলামী শক্তি, ইসলামী প্রতিষ্ঠানের উপর হামলা করেছে। তারা মাদ্রাসাগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে। তারা বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য চেষ্টা করেছে। জামাতের 11 জন নেতা জেলখানায়, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি, তারা যে বিচারিক হত্যাকাণ্ড করেছে তার প্রমাণ এই জুলাই আগস্ট বিপ্লব না হলে পাওয়া যেত না। জামাতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, শুধুমাত্র রিভিউটা বাকি ছিল। এই জুলাই আগস্টের বিপ্লবের পরে সেই রিভিউ যখন তালিকায় আসে, সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি এই শুনানিতে অংশগ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে তারা এটিএম আজহারুল ইসলামকে নির্দোষ হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে প্রমাণিত হয় জামাতের আমির মতিউর রহমান নিজামীকে যে হত্যাকাণ্ড করা হয়েছে, আলী হাসান মুজাহিদ সাহেবকে যেভাবে হত্যাকাণ্ড করা হয়েছে, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান এবং মীর কাসেম আলীকে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে এই ব্যক্তিগুলো ছিলেন হলো স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তি, ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদকারী একজন প্রতিষ্ঠানের মতো ভূমিকা রেখেছেন। এই কারণেই তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্যই তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমাদের সকলের কাছে প্রিয় পরিচিত একটি মুখ, কোরআনের পাখি হিসেবে খ্যাত ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। শুধু বাংলাদেশেই নয়, উনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে কোরআনের তাফসির পেশ করেছেন। এই সাঈদী সাহেবের কণ্ঠে স্বাধীনতার পক্ষের কথা আসতো, ইন্ডিয়ার বিপক্ষে কথা আসতো। এই কারণেই তাকে টার্গেট করা হয়েছিল এবং তাকেও দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। যে ব্যক্তিটা পিজি হাসপাতাল যখন ভর্তি হয় তখন তার মুখ দিয়ে কত সুন্দর একটা হাসি আমরা দেখতে পেলাম। ঠিক ভর্তি হওয়ার একদিনের মাথায় তিনি চলে গেলেন। নার্স এবং চিকিৎসকদের মাধ্যমে জানতে পেরেছি যে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আমরা আমাদের
দেশের সর্বোচ্চ বিচারালয় সহ সকল জায়গায় আমরা পরিষ্কার করে বলেছি যে এই যারা হত্যাকাণ্ড করলো, বিচারিক হত্যাকাণ্ড, এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। তাদের ভিতরে যারা বিচারপতি, যারা আইনজীবী এবং যারা নির্দেশদাতা, সবাইকে এই আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে, জাতির সামনে পরিষ্কার করতে হবে। এইভাবে বেআইনি কার্যক্রম করে মানুষ হত্যা করে পার পাওয়া যাবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই সকল প্রেক্ষাপটেই কিন্তু শুরু হয়েছিল জুলাইয়ের সেই আন্দোলন। জুলাইয়ের আগে এদেশের মানুষ মনে করেছিল এই ফেসিবাদের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তারা ঘোষণা করেছিল যে 2041 সালে তারা ছেড়ে দিবে। আবার কেউ কেউ বলতেন আমাদের নেত্রী যতদিন বেঁচে আছে ততদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন। প্রিয় ভাইয়েরা, এই যে দাম্ভিকতা, বিশেষ করে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপট তিনিই কিন্তু তৈরি করে দিয়েছিলেন। একটা মীমাংসিত ইস্যু কোঠার নিয়ে তিনি তো ঘোষণা করেছিলেন কোঠা আর থাকবে না বাংলাদেশে। এই কথাকে কিভাবে জায়েজ করা যায় সেই জন্য হাইকোর্টে উনি রিট করার জন্য লাগাই দিলেন। আবার বিচারপতিকেও তিনি বলে দিলেন এই রিট তোমরা গ্রহণ করবে এবং আমার আদেশকে বাতিল করে দিবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, নিজের মৃত্যুর পরোয়ানা তিনি নিজেই নিয়ে এসেছেন এবং সেই ঘটনা ঘটল, ছাত্র নেমে পড়ল। তখন উনি কি বললেন যে কত বড় বড় আন্দোলন দেখে দিলাম, বড় বড় রাজনৈতিক দলদেরকে আমি সরাই দিলাম, আর এই সব ছাত্ররা কি করবে? শুধু তুচ্ছ তাচ্ছিল্যই নয়, এই ছাত্রদেরকে তারা রাজাকারে নাতিপুতি বলে আখ্যায়িত করেছে, যে কারণে ছাত্র ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাত্রে রাস্তায় নেমে আসে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেই যে আন্দোলন, আমরা সেদিন ছাত্রীদের সেই ঘোষণা শুনেছি। একজন বোন বলেছিল যে আমাদের পিছনে পুলিশ, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, রাস্তা নেই, আমাদের সামনে স্বাধীনতা, আমরা সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি। এই জাতিকে কিভাবে সে দমন করবে? যারা সম্মানজনক মৃত্যুবরণ করতে চায় তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি এই বিপ্লবের পরে আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে শহীদ পরিবারগুলোতে যাওয়ার সুযোগ পেয়েছি। ঢাকার মধ্যে একটা পরিবারে গেলাম, সেখানে দেখা গেল শহীদ হয়েছেন একজন ভ্যান চালক। বলেন তো, এই ভ্যান চালকের কোটার কি দরকার বলেন? তার কোনো চাকরি প্রার্থী আছে না বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোটা আছে? কিছুই নাই। তার বাচ্চাগুলো ছোট ছোট। ওই বাচ্চারা জিজ্ঞেস করছে, আব্বা তুমি আন্দোলনে যাও কেন? এটা তো ছাত্রদের আন্দোলন। বলছে যে আসলে দেশের খুবই ক্রান্তিকাল যাচ্ছে, এই সময় ঘরে বসে থাকা সম্ভব নয়। সেই ভ্যান চালক শুধু আন্দোলনে যায় নাই, তার সঞ্চিত টাকাগুলো নিয়ে সকালবেলার পরোটা কিনে নিয়ে ছাত্রদের সাথে খাইতেন, ছাত্রদের খাওয়াইয়া তিনি সেখানে অবস্থান করতেন। তিনিও শহীদ হয়েছেন। বলেন, এই জাতির রিক্সা চালক, ভ্যান চালক, মুঠে মজুর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত যে আন্দোলনের জন্য নেমে এসেছিল, সেই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আজকে সেই ন্যায় বিচার কোথায়? আমরা এই সরকার প্রধান যার কথা আমরা শুনতে পেয়েছি যে আমাদের টার্গেট সংস্কার, আমাদের টার্গেট সংস্কার, 3 নম্বর কথাও সংস্কার, কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর কারণে তিনি সেই সংস্কার কার্যকর করতে পারছেন না। যে গোষ্ঠীর কথা ইতিমধ্যেই আলোচনা হয়ে গেছে, তাদের মুখপাত্র একজন ওই সালাউদ্দিন সাহেব জুলাই যোদ্ধাদেরকে তিনি আওয়ামী ফ্যাসিস্টের সাথে তুলনা করেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, সালাউদ্দিন সাহেব আপনাকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে। যদি আপনি ক্ষমা না চান তাহলে আপনারা ডাকসু দেখেছেন, রাকসু দেখেছেন,
চাক্ষু দেখেছেন, জনগণ আগামী নির্বাচনে আপনাদেরকে সেটা দেখাই দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যাদের জন্য চক্ষু দেখলেন, যে জুলাই যোদ্ধাদের কারণে ইন্ডিয়া থেকে আপনাকে ফেরত আনা হলো, আর সেই জুলাই যোদ্ধাদেরকে আজকে আপনি আওয়ামী ওই ফ্যাসিস্টদের সাথে তুলনা করেন, এই জাতীয় কথা আপনার মুখ থেকে শোভা পায় না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের জনগণ খুবই সচেতন। বাংলাদেশের জনগণকে বোকা ভাববেন না। বাংলাদেশের জনগণ আপনাদের কথায় আসে নাই, ওই ছাত্রদের কথায় নেমেছিল যে ফ্যাসিস্টকে বিদায় না করলে দেশের উন্নয়ন হবে না। দেখেন, মেগা মেগা প্রজেক্ট, মেগা মেগা চুরি, ঠিক বলছে কিনা বলেন? মেট্রো রেল নিয়ে তিনি মায়া কান্না করলেন। মেট্রো রেল এত সুন্দর প্রজেক্ট ভেঙে দেওয়া হলো, এইটা সংস্কার করতে 1 বছর টাইম লাগবে, 300 কোটি টাকা লাগবে। দেখেন, সেই মেট্রো রেল সংস্কার করতে 1 মাস এর ভিতরেই হয়ে গিয়েছে, এবং টাকা লাগছে কত? 17 কোটি না কত টাকা লাগছে। কোথায় 300 কোটি আর কোথায় 17 কোটি? প্রিয় ভাই এবং বন্ধুগণ, চুরি কত প্রকার। আমরা শুনছি যে এটা পুকুর চুরি, কিন্তু আসলে পুকুর চুরি নয়, এটা সমুদ্রকেও হার মানায় ফেলছে। প্রিয় ভাইয়েরা, তার পিয়ন যে চুরি করছে সেটা তো স্বীকৃতি দিয়েছে, বলছে আমার পিয়ন সে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, হেলিকপ্টার ছাড়া সে যাতায়াত করে না। প্রিয় ভাইয়েরা, তাহলে একজন পিয়ন যদি 400 কোটি টাকা চুরি করতে পারে, পিয়নের যিনি মালিক তিনি কত হাজার কোটি টাকা চুরি করছেন তার কোনো হিসাব পাওয়া যাবে না। এই টাকাগুলো চুরি করে যদি বাংলাদেশেও বিনিয়োগ করত, তবুও দেশের মানুষ কিছু চাকরি করে সেখান থেকে বেনিফিট পেত। এই টাকাগুলো চুরি করে সে বিদেশে পাচার করে দিয়েছে, যে কারণে বাংলাদেশের তহবিল শূন্য হয়ে গিয়েছে। কত বড় দুঃখজনক ঘটনা। তিনি বলেন যে আমি নাগরিকের ড্রয়িং রুম পাহারা দিতে পারবো না। তা আপনি ড্রয়িং রুম পাহারা দিবেন কি? বাংলাদেশ ব্যাংকই তো পাহারা দিতে পারেন নাই। বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের হার্ট, অর্থনীতির হার্ট, যেখান থেকে রক্ত সঞ্চালন হয় সারা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে। সেই ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায়, আপনি সেটা উদ্ধার করতে পারেন না। উদ্ধার করবে কেমনে? ওখান থেকে তারও একটা ভাগ পাওয়া গেছে, কি বলেন? যে কারণে দীর্ঘ সময় চলে গেল, এটার কোনো আমরা তদন্ত প্রকাশ করতে দেখলাম না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের এমন কোনো খাত ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি টেম্পু স্ট্যান্ড দখল হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা দখল করেছে। মাছের গেট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, আমাদের মাননাথ বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টা আমরা অনেক কষ্ট করে গড়ে তুলেছিলাম, সেটাও এক কলমের খোসায় তারা দখলে নিয়ে নিল। আলহামদুলিল্লাহ, এই জুলাই আগস্টের এই যোদ্ধাদের কল্যাণে আমরা সেটা উদ্ধার করতে পেরেছি। আপনারা জানেন, আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটা ব্যাংক, যেটা এই ফ্যাসিস্টের আমলে সেখান থেকে তছরূপ করে টাকা পয়সা লুটপাট করা হয়েছে। তার আগ পর্যন্ত এই ব্যাংকটা ছিল এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ একটি ব্যাংক। একটা সুন্দর এবং ন্যায় ইনসাফের মাধ্যমে যে ব্যাংকটা পরিচালিত হতো, সেটাকে লুটপাট করে একদম ফোকলা করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এমন কোনো খাত ছিল না যেখানে তারা হাত দেয়নি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।